দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ভাইয়া হোটেল প্রেজেন্টস নিউজ ভিউজ 24-এ। আপনারা জানেন যে আলোচিত এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর প্রতিদিনকের এই আয়োজন আপনাদের সামনে আজও আমরা হাজির হয়েছি। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দর্শক, আজকে আমরা সমসাময়িক যেই সংকটগুলো চলছে পুরো দেশব্যাপী, আপনারা জানেন যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ে অস্বস্তি রয়ে গেছে, অপ্রাপ্তি রয়ে গেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যেই এখনও পর্যন্ত যে কার্যকর ব্যবস্থা বা অবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেইটার আলোকে আসলে নতুন সরকারকে কিভাবে কাজ করা উচিত, দায়িত্ব পালন করা উচিত, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে এইখানে আমরা একটা প্রতিষ্ঠানের উদাহরণ আজকে টানবো, পল্লী বিদ্যুৎ সমিতি। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে এখানে একটা অচল অবস্থা, অস্থিরতা তৈরি হয়ে আছে। সেইটা আসলে কতটা যৌক্তিকভাবে সমাধান করা যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে দুজন অতিথি আমাদের সাথে আছেন। ফরহাদ মজহার, আপনারা সবাই তাকে চেনেন, কবি, চিন্তাবিদ এবং সমাজ গবেষক, আমাদের সাথে আছেন। একই সাথে আছেন মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস, তিনি রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মজহার ভাই, অনেক ভালো লাগছে আপনি আসছেন আমাদের এখানে। ফেরদৌস ভাই, আপনাকে দিয়ে আমি একটু শুরু করতে চাই, যেহেতু একটু টেকনিক্যাল বিষয়, পল্লী বিদ্যুতের যেই বিষয়টা আমরা যতদূর জানতে পারছি যে 1 তারিখে তারা একটা বড় আন্দোলনের ঘোষণা দিয়েছে, এটা আসলে কতটা যৌক্তিক বলে মনে হয় আপনার কাছে? আপনি তো নিবিড়ভাবে খোঁজ খবর রাখছেন তাদের বিষয়টা। থ্যাংক ইউ সাইদ ভাই। পল্লী বিদ্যুৎ আসলে এটা ওদের দাবি, যেটা বেশ কিছু দাবি ছিল, অনেকগুলি দাবির মধ্যে পল্লী বিদ্যুৎ বোর্ড এবং আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই দাবিগুলি অ্যাড্রেস করে। পল্লী বিদ্যুতের দুটা দাবির মধ্যে মেইন দাবিটা ছিল যে ওদের অভিন্ন সার্ভিস কোড আর একীভূতকরণ, আর 2 নম্বর হলো চুক্তিভিত্তিক নিয়োগটা নিয়মিতকরণ। তা আমি একটা ডেটা নিয়েছি, ডেটার মধ্যে যেটা পেয়েছি, ওদের প্রায় 4723 জনকে নিয়মিত স্থায়ীকরণ করা হয়েছে। বাকি আছে 14,655 জন, এরা হলো মিটার রিডার। বাট ওদেরকে যখন চাকরিতে নেওয়া হয়, তখন যেহেতু ডিজিটাল মিটার চলে আসবে, এই মিটার রিডারগুলিকে তো রাজস্ব খাতে নেওয়া সম্ভব না, এই প্রয়োজনও পড়তো না, এই শর্তে নেওয়া হয়। এবং এই মিটার রিডারদেরকে একটা গোষ্ঠী উস্কে দিয়ে আন্দোলনটা করার চেষ্টা করছে। আমরা যেদিন প্রফেসর ইউনুস দেশে আসেন 8ই অগস্ট, সেই দিনে ওরা আসলে কিন্তু রাস্তায় নেমেছিল পল্লী বিদ্যুতে। সেই দিন সেনাবাহিনী এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের আরইবির মোটিভেশনে ওরা কিন্তু আন্দোলন থেকে ওই দিন যায়নি। আরেকটা কারণ আমার মনে হয় যে ওই দিন আন্দোলন করলে ছাত্ররাও এদেরকে পিটুনি দিত। আচ্ছা, এখানে আপনার এই যে 14,655 জন যারা নিয়মিতকরণের জন্য ওরা দাবি করছে, আমি একটা তথ্য পেয়েছি যে এদের কাছ থেকে 5,000 10,000 টাকা করে অলরেডি প্রায় 500 কোটি টাকার মতো এরা অলরেডি হাতিয়ে নিয়েছে। এবং যারাই এই দাবির বিপক্ষে বলছে তাদেরকে কিনে ফেলার চেষ্টা করা হচ্ছে। এখন ওরা চায় যেটা, যে পল্লী বিদ্যুতের 80টা সমিতির মধ্যে এর আগের সরকারের 15 বছরে যেটা হয়েছিল যে 12টা সমিতি হলো প্রফিটেবল ছিল। এই 12টা সমিতি কোনগুলি? যারা নাকি যাদের আন্ডার ইন্ডাস্ট্রি ছিল। সো এই বড় কাস্টমার, ওরা 8 টাকা করে বিদ্যুৎ কিনতো পিডিবি থেকে, 8 টাকা করে ধরেন কৃষককে দিত 4 টাকা করে, আর ইন্ডাস্ট্রি যদি উনি করেন ওনাকে দিত 12 টাকা করে। তো এই 12টা ইন্ডাস্ট্রি, সালমান এফ রহমান, সামিট গ্রুপ, ইভেন আদানি, দেওয়ার ইন্টারেস্টেড একটা নেক্সাস করে, যেহেতু এটা বলা হয় জিয়াউর রহমান সাহেবের সময় এই পল্লী বিদ্যুৎটা হয়, এটাকে কিন্তু ওরা খেয়ে ফেলার একটা প্ল্যান ছিল। আমি আপনার কাছে আবারও আসবো, আমি ফরহাদ স্যার আপনার কাছে আসতে চাই। আমরা নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পল্লী বিদ্যুৎ একটা উদাহরণ, বিভিন্ন প্রতিষ্ঠানের দেখছি যে 2-1 উপদেষ্টাও বলেছে যে ধান কাটার মৌসুমের মতো দাবি আদায়ের মৌসুম একটা শুরু হয়ে গেছে। এগুলো আসলে যৌক্তিকভাবে সমাধান কেন করা যাচ্ছে না? দ্বিতীয়ত, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা এই সরকারের প্রতি, 1 মাসের বেশি সময় হয়ে গেছে, আপনি যদি
একটু রেজাল্ট ওরিয়েন্টেড কথা বলতে চান, কতটুকু পূরণ হলো? আমি প্রথমত যেটা বলবো যে আপনি এই ধরনের একটা সরকার যখনই আসে, জনগণ তখন তাকে জনগণের সরকার আকারে প্রত্যাশা করে, এবং তার মানে এটা হলো জনগণ কিন্তু সরকারকে তার দাবি দেওয়া তুলবে, এটার মধ্যে কোনো দোষ নাই, কিন্তু সরকারকে একই সঙ্গে জনগণের প্রতিও তাকে রেসপন্ড করতে হয় পজিটিভলি এবং বিভিন্নভাবে। কিন্তু আমাদের যে গোড়ায় যে সমস্যাটা রয়ে গেছে, যে এই সরকারটা তো আসলে জনগণের সরকার আকারে প্রতিষ্ঠিত হয় নাই, যেটা আমি প্রথম থেকে শুরু থেকে যে সমালোচনা করতাম, যে সরকারটা এসেছে মূলত পুরনো সংবিধানের অধীনে, মূলত বলতে পারেন এটা শেখ হাসিনারই উপদেষ্টা সরকার, কারণ আপনি শপথ নিয়েছেন তারই কি প্রেসিডেন্টের অধীনে, ফলে তার যে মোরাল যে শক্তিটা, যে মোরাল শক্তির বলে তিনি এইসব ব্যাপারগুলো, এই দাবি দাওয়াগুলোকে তিনি ডিল করতে পারেন অন বিহাফ অফ দ্য পিপল, মানে পিপলের বাইরে না, কিন্তু জনগণের ভেতরের থেকে সমাধান করতে পারেন যে আমরা মাত্র এসেছি, এটা তোমাদের সরকার, এবং এই সরকারকে যদি আমরা যদি টিকিয়ে রাখতে চাই তাহলে কীভাবে তোমরা দাবি দাওয়া তুলবা, কী করে সমস্যাগুলো সমাধান করবা, এটা বলার কোনো মোরাল ফাউন্ডেশন এই সরকার কিন্তু আসলে নাই। কেন নাই? এক নম্বর, এই সরকার, আমি প্রথম থেকে বলেছি, এই সরকারটা অবৈধ সরকার। আপনাকে বৈধ করার এই পর্যন্ত, আজ পর্যন্ত এটাকে কিভাবে বৈধতা দেবে তার কোনো ফর্মুলা, তার কোনো প্রস্তাবনা আজও পর্যন্ত এই সরকার দেয়নি। মানে এই সরকার কিন্তু সারা পৃথিবীতে ঘুরে এসছে, কিন্তু একটা অবৈধ সরকার হিসেবে, কারণ আমার সংবিধানের মধ্যে যে সংবিধানের অধীনে তারা শপথ নিয়েছেন, সে সংবিধানের মধ্যে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকারের কোনো বিধানই নেই। এখানে একটা অংশ। দ্বিতীয়ত, সাধারণ মানুষ অনেকেই হয়তো সংবিধানের ভালো মন্দর দিকে যাবেন না, বা কিভাবে হয়েছে সেটা হতে, আমি আপনার সঙ্গে এখানে খুব অমত করব। এটা কিন্তু সাধারণ মানুষের প্রতি কিন্তু এটা একটা নেতিবাচক ধারণা, আপনার অনুমান। সাধারণ মানুষ যদি মনে করেন যে সাধারণ মানুষ বুঝতে পারবে না যে এই সরকার তাদের সরকার কিনা, যদি তাদের সরকার হয় তাহলে তার কিন্তু আচরণ একরকম, আর যদি তারা বুঝতে পারে এই সরকার কিন্তু তাদের সরকার না আসলে। আপনি তো এই পর্যন্ত এই বিদ্যুৎ কমিটি বলুন কি আনসার বলুন বা যারা যারা বিদ্রোহ করেছে তাদের সঙ্গে কিন্তু বসেছেন বটে, কিন্তু এই সমস্যার সমাধান করবার জন্য কোনো সামাজিক উদ্যোগ, কোনো বৃহত্তর কোনো প্রচেষ্টা আমরা কিন্তু দেখিনি। কেন দেখিনি? কারণ যে সরকার তো ব্যস্ত, অন্যান্য দিক দিয়ে আপনার ব্যস্ত, কারণ সে আন্তর্জাতিক ক্ষেত্রে তার নিজের যে সমর্থন পাওয়ার ক্ষেত্রে ব্যস্ত। এবং আরেকটা কি দেখেছি, খেয়াল করেন, আরও ক্ষতি হয়েছে কি, যে আপনি যখন ইউনূস সাহেব যখন গেছেন নিউ ইয়র্কে জাতিসংঘে, তখন সেনা প্রধান বলতেছেন তিনি এই সরকারকে তিনি সমর্থন করবেন। দেখেন, কথা দরকার না কিন্তু তার এটা করে তিনি অযথা, বাকরুজ্জামান সাহেব হয়তো ভালো অর্থে কথাটা বলেছেন, হতে পারে, কিন্তু এটা করে কিন্তু অযথা সেনার এই যে পুরো সেনার প্রতিষ্ঠানকে তিনি বিতর্কিত করে তুলবেন। তার মানে কি, এই সরকার সেনার সমর্থিত উপদেষ্টা সরকার। তারপর তিনি বলছেন যে কয়দিনের মধ্যে নির্বাচন দিতে হবে, এটাও তিনি ঠিক করে দিচ্ছেন। তাহলে এই যে এটা বিতিকিচ্ছে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আপনি কী করে আপনি আশা করেন যে অন্যান্য যেসব দাবি দাওয়াগুলো জনগণ তুলছে, প্রতিষ্ঠানগুলো সক্রিয় হবে, না, তার স্বভাবত তারা ভাবে যে এই সরকার তো আমাদের সরকার না, ফলে আমি যা কিছু আদায় করতে পারি এটি আমার লাভ। আমরা ছোট একটা বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরবো আপনাদের কাছে। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। দর্শক, আপনারা ভাইয়া হোটেল প্রেজেন্টস নিউজ ভিউজ 24 দেখছিলেন। একটা বিরতির সময় হয়েছে, সাথে থাকবেন আমাদের। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভাইয়া হোটেল প্রেজেন্টস নিউজ ভিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আমরা আজকে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। দুজন অত্যন্ত সম্মানিত অতিথি আমাদের সাথে আছেন ফরহাদ মজহার, কবি, দার্শনিক, চিন্তাবিদ, এবং আছেন রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস। আবারও দুজনকে স্বাগত জানাচ্ছি। ফেরদৌস ভাই, আপনি যেটা বলছিলেন যে পল্লী বিদ্যুতের যে ঘটনাটা, আমাদের তো অন্যান্য প্রতিষ্ঠানে আসলে একই রকম ঘটনা ঘটছে। আমরা যদি রাজনৈতিক যেই আঙ্গিকটা বা যে দিকটা ওইটা বাদও দিই, এই মুহূর্তে আসলে এই প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার জন্য কোন ধরনের উদ্যোগ দরকার বলে মনে হয়? থ্যাংক ইউ ভাই। আমাদের উপদেষ্টা পরিষদের একটা দুর্বলতা দেখতে পাই যে তারা হার্ড লাইনে যেতে পারছেন না, বিকজ আমাদের ল এনফোর্সিং এজেন্সি, বিশেষ করে পুলিশ, একদম নিষ্ক্রিয়। পুলিশের মধ্যে একটা বিরাট রিফর্ম হবে, আমরা বিরতিতে আলাপ করছিলাম।
তো আমরা এর আগে একটা জিনিস দেখলাম যে আনসার বিদ্রোহ হলো, যেদিন সচিবালয়ে অনেক বিদ্রোহ হয়েছে, কিন্তু সচিবালয়ের ভিতরে ঢুকে যাওয়া এই জিনিসটা কখন আমরা দেখিনি। সেই দিন রাজু ভাস্কর্যে ছাত্ররা ছিল বলে ওরা তাড়াতাড়ি চলে এসে জিনিসটা ডিফিউজ করে। এই ছাত্রদেরকে তো আমরা সবসময় পাবো না। সো এইভাবে যদি এখন আরবিরেরা 1 তারিখ কমপ্লিট শাটডাউন একটা ডিক্লারেশন দিয়েছে, 45,000 সমিতির ওদের মেম্বার সারা বাংলাদেশে, যদি 4 লাখ গ্রাহক 4 লাখ গ্রাহক, এবং আমাদের টোটাল ইলেকট্রিসিটি কনজামশনের 60% কিন্তু এই আরবির মাধ্যমে ট্রান্সমিট করা হয়। সো জনগণকে জিম্মি করে যদি সরকারকে ওরা একটা মেসেজ দিতে চায় যে আমরা কমপ্লিট শাটডাউন করব, তো ওদের প্রতি এটা একটা রাষ্ট্রদ্রোহী মামলা হবে ওদের প্রতি। আর আমি শুধু একটা ক্লু আপনাদেরকে দিতে চাই যে এই আন্দোলনে রেফারেন্সে আপনার স্বাক্ষরকারী আছে। আপনাদেরকে 21শে সেপ্টেম্বর প্রত্যেকটা গণমাধ্যমকে একটা চিঠি দিয়েছিল ওরা, সরকারের প্রতিশ্রুতি মানছে না আরবি, কঠোর হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি। ওখানে লিখেছে আগামী মাসের 1 তারিখে থেকে আরবির প্রতি সম্পূর্ণ অনাস্থা জারি করে 14 কোটি গ্রাহককে বিদ্যুৎ সেবা নিশ্চিতের দায়িত্ব এককভাবে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি কাঁধে নিব, এবং আরবি ব্লকেট কর্মসূচির মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অপ্রয়োজনীয় প্রদর্শন আরবির বিলুপ্তির 1 দফা দাবি উপস্থাপন করা ছাড়া গন্তব্য থাকবে না। আচ্ছা, এখানে সিগনেচারি দেখেন প্রকৌশলী রাজন কুমার দাস, আরও যারা নেতৃত্বে আছে প্রকৌশলী দীপন, প্রকৌশলী মিলন, প্রকৌশলী সুখদেব বর্মন। ধর্ম নিয়ে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু এই লোকগুলি কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে হিন্দুদের প্রতি যে একটা আমরা বৈষম্য করি এই নেতৃত্ব দিয়েছিল। আমরা বুঝতে পেরেছি। মজার ভাই, আমরা দুইটা ইস্যুতে আপনার কাছে একটু আসবো। ইলিশ রপ্তানি নিয়ে এখন নানা দিকে নানা রকম কথাবার্তা হচ্ছে। আমার দেশের মানুষ 2000 টাকা কেজির বেশি গুনতে হচ্ছে 1 কেজি ইলিশ কেনার জন্য। এটা নিয়ে আপনার অবজারভেশন। দ্বিতীয়ত, এই 1.5-2 মাসে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল জিনিসপত্রের দাম কমে আসবে, সেখানেও কোনো উন্নতি আমরা দেখছি না। আপনি যদি কিছু বলতেন। দুটোই ইলিশ মাছের ব্যাপারটা কিন্তু একেবারে সরকারের সিদ্ধান্ত, এবং সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত আমি বুঝতে পারি যে তারা বিদেশে যাচ্ছিলেন এবং ডক্টর ইউনূস হতে ভেবেছিলেন যে ইলিশ মাছ দিয়ে তিনি হয়তো নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার পাবেন। এটা খুবই নাইভ চিন্তা আসলে। তাকে যারা এই উপদেশ দিয়েছিলেন তারা মনে করে যে ডিপ্লোম্যাসিটা কি, আসলে আন্তর্জাতিকভাবে কী করে কূটনৈতিক সম্পর্ক তৈরি করা যায়, এটা সম্পর্কে তারা খুব একটা অজ্ঞ। ওকে, সেটা মনে হয়েছে আমাদের। এবং যে কারণে তারা একটা খুবই ক্ষতি করলেন, একটা খুবই ভাবমূর্তি নষ্ট করলো বাংলাদেশে, আর বাংলাদেশের জনগণকেও ইলিশ মাছ থেকে আমরা বঞ্চিত করলো। আর জেনারেলি যেটা হয়েছে সেটা হলো যে জনগণ যদি বুঝতে পারে এটা আপনার সরকার, তাহলে জনগণ অনেক কিছু কিন্তু সহ্য করে। ফলে যে কোনো কারণে হোক না কেন, প্রথম থেকে যে সমালোচনাটা আমি করে আসছি, এই সরকার এখনও পর্যন্ত নিজেদেরকে প্রমাণ করতে পারেনি আমরা জনগণের সরকার। আপনি কেন ডক্টর ইউনূস কিন্তু বিদেশে গিয়ে তিনি যে তত্ত্বগুলো প্রচার করছেন ওটা কিন্তু তারই তত্ত্ব, কিন্তু ওই যে 3-0 তার যে তত্ত্ব, এবং বেশ পুরনো। আচ্ছা, পুরনো, কিন্তু এটা কিন্তু তার করা উচিত না। তার মানে তিনি কিন্তু রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে তার নিজের যে প্রোপাগান্ডা, এই নিজের প্রোপাগান্ডা তিনি করছেন, এটা কিন্তু অত্যন্ত অন্যায়, এবং তাকে এটার জন্য জবাবদিহি করতে হবে। কারণ আমি হতে পারে যে আমি 3-0 সমর্থক হতে পারি, সমস্যা নেই, কিন্তু প্রথমত এটা নিয়ে যথেষ্ট তর্ক আছে। ম্যাক্রো ক্রেডিট নিয়ে তর্ক আছে, বাংলাদেশে ম্যাক্রো ক্রেডিট আদৌ আমাদের প্রপার্টি এখানে দূর করে কিনা, এই নিয়ে তর্কগুলো আছে। ফলে সেই জন্য আমি মনে করি যে এই সরকারকে প্রথমত তাদেরকে অবশ্যই আমরা যে সমালোচনা করছি সেই সমালোচনা শুনতে হবে, এবং একটা সত্যিকারের জনগণের সরকার হিসেবে তাদেরকে হাজির। আমার দ্রব্যমূল্য নিয়েও একটা প্রশ্ন ছিল, আমি বিরতির পরে বরং সেটা শুনি আপনার কাছ থেকে। দর্শক, আপনারা ভাইয়া হোটেল প্রেজেন্টস নিউজ 24 দেখছেন। আরও একটা বিরতি গেছে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা ভাইয়া হোটেল প্রেজেন্টস নিউজ 24 দেখছেন। দুজন অতিথি আছেন আমাদের সাথে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চাল একদম ফ্রি। মজার ভাই, বিরতির আগে যেটা বলছিলাম যে সাধারণ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আকাঙ্ক্ষা হচ্ছে আমার জিনিসপত্রের দামটা কমে আসুক, কারণ আমি 2 বছরের বেশি সময় ধরে এটা। সরকার কি করতে পারে? না, প্রথমত সরকার একটা, যদি এই যে এতগুলো কমিশন করতে খেয়াল করেন, একটা কিন্তু দাম কমাবার কমিশন হতে পারত অতি সহজে, এবং তার মধ্যে আপনার কোথায় আমাদের কি কারা আড়তদারি করে, কারা জিনিসপত্রের দাম বাড়ায়, কারা সিন্ডিকেট, এটা একটু কঠোরভাবে করাটা তাদের উচিত ছিল।
এটা কিন্তু প্রায়োরিটি জনগণের। কেন প্রায়োরিটি? আপনি ঠিকই বলেছেন যে জনগণ তো সরকারকে বোঝার চেষ্টা করে, মূল্যায়ন করে তাদের দৈনন্দিন জীবনে সেইটা কি ফল পাচ্ছে কি না পাচ্ছে। তো সেটা একটা দুর্ভাগ্যজনক যে আমরা এটা পাইনি। আমি মনে করি যে অবিলম্বে তার যেটা উচিত, যে বিশেষত বাইরে থেকে যেভাবে আমদানি রপ্তানি হচ্ছে, স্পেশালি মিনিস্ট্রি অফ কমার্সের, তাদের উপর যেমন নিয়ন্ত্রণ থাকা দরকার, একই সঙ্গে আপনার একটা বাজার নিয়ন্ত্রণের জন্য আলাদা একটা কমিশন, এটা পূর্ণমাত্রার একটা কমিশন থাকা দরকার। এবং আমি মনে করি যেটা আমি যেমন আজকে একটা শেষ কথা বলি, খুব দ্রুত শেষ করছি, এই সরকার কিন্তু আসলে ছাত্র জনতা এবং সৈনিকদের সরকার। আপনার কথা এটা কিন্তু ভুলে যাই আমরা সকলে, খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারে। আপনি কিন্তু সৈনিকদেরও কিন্তু ব্যবহার করতে পারেন এই আড়তদারিগুলো ভাঙার জন্য, কারণ আমাদের সোলজাররা কিন্তু ডেডিকেটেড, কারণ তারা তো গরিব মানুষের সন্তান সবগুলো। ফলে আপনি যদি তাদেরকে প্রপারলি যদি ব্যবহার করেন, এই সিন্ডিকেট ভাঙতে কিন্তু খুব খুব সহজ। আর কিছু কিছু ক্ষেত্রে দাম বেড়ে যেতে পারে, দামের আপনার সরবরাহ কম, এটা জনগণ মেনে নেবে। এটা তো এমন নয় যে তারা একটা সরকার পেয়েছে সবসময় অযৌক্তিক হবে, তা নয়। কিন্তু বহু কিছুর দাম কমানো সম্ভব দুটোভাবে। একটা হচ্ছে সিন্ডিকেট ভাঙার একটা উদ্যোগ, আর 2 নম্বর আমদানি রপ্তানির উপর নিয়ন্ত্রণ। এই দুটো জিনিস। আমরা একেবারেই ছোট করে যদি বলতে শেষ করবো যে ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার যদি অবজারভেশন থাকে, কিভাবে আমরা আর একটু ভালো পজিশনে। আমি ফরহাদ মজহার সাহেবকে একটা ধন্যবাদ দেই, কারণ সবাই কিন্তু আমরা বলি যে ছাত্র জনতা মিলে এই সরকার বা এই বিপ্লবটা, সৈনিক শব্দটার সাথে উনি সৈনিক ইয়ে করেছেন, এবং ওনার গণ প্রতিরক্ষা বইটাতে উনি এই সৈনিকত্বের সোলজার্স অ্যাজ এ সিটিজেন, সিটিজেন্স অ্যাজ এ সোলজার একটা বিশদ ব্যাখ্যা দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আমরা আরবি নিয়েই শেষ করি। আরবিতে ল অ্যান্ড অর্ডার অবস্থা যখন এখন ভঙ্গুর, আবার যদি ওরা ব্লকেট করে 1 তারিখে, ওদেরকে সাবধান করে দেওয়া উচিত, কারণ ছাত্র জনতা সিপাহী মিলে যদি এবার ওদের সাইজ করে, ওরা কিন্তু বান্ধব কাজ করবে না। আরবির যদি কোনো প্রবলেম থাকে সমিতির আর রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, পিডিবির সাথে ওরা মিলে বসুক, সলভ করুক, আমরা ওদের পক্ষ নেব, কিন্তু কন্ডিশনাল কোনো মিটিংয়ে আমরা যেতে চাই না, নাম্বার 1। আরেকটা জিনিস আপনাদের এখানে একটু জানতে হবে, মানি টক্স 50,000 কোটি টাকার বাজেট কিন্তু আরবি হ্যান্ডেল করে। এখন কিন্তু কোনো অডিট অবজেকশন হচ্ছে না এই সমিতির এই অন্যায্য আন্দোলনের কারণে। এটা কিন্তু ঠিক না। আমরা প্রতি মাসে 2.5 লক্ষ কমপ্লেইন পাই আরবির বিভিন্ন মাধ্যমে। এই কমপ্লেইনগুলি অ্যাড্রেস করার জন্য রেগুলেটরি বডি থাকবে না, এটা তাদের দাবি। নিশ্চয়ই আমাদেরকে শেষ করতে হবে। আমরা প্রত্যাশা করবো এমন কিছু ঘটবে না, বা সাধারণ মানুষের বিপক্ষে যায় এরকম কোনো সিদ্ধান্ত কেউ নেবেন না, কারণ দেশটা আমাদের সবার। অনেক ধন্যবাদ আপনাদের দুজন। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো নিউজ 24। ভালো থাকবেন।